নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলা তদন্তে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা সিবিআই এর। শুক্রবার দুপুর 2টোর পর অতীনের উত্তর কলকাতার বাড়িতে পৌঁছায় সিবিআই 3টে গাড়ি, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। সুপ্রিম কোর্টের বিচারপতি দাগিদের তালিকা প্রকাশ করার নির্দেশ দেয়। সেই অনুযায়ী শুক্রবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, শনিবারই দাগিদের তালিকা প্রকাশ করা হবে। বন্ধুর হাতে খুন আরেক বন্ধু, তৃতীয় ব্যক্তি হিসেবে ঝগড়া থামাতে গিয়ে মৃত্যু যুবকের। হাওড়ার লিডুয়ার পটুয়াপাড়ার ঘটনা, গ্রেপ্তার অভিযুক্ত। মাসের শেষে শহীদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো অনেকক্ষণ বন্ধ থাকবে জানালো কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণের কারণে কবি সুভাষ স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের আবহে জাপানে পৌঁছলেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার। দেখা করতে পারেন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে। ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে জল্পনা, দায়িত্ব নিতে প্রস্তুত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ভাইস প্রেসিডেন্টের এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনায় উঠেছে প্রেসিডেন্টের স্বাস্থ্য। আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে কলকাতার পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা দিয়েছিলেন সিবিআই। শুক্রবার দুপুর 2টোর পর অতীনের উত্তর কলকাতার বাড়িতে পৌঁছেছিলেন সিবিআই এর 3টি গাড়ি। ছিলেন সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলার তদন্তে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। শুরু হয়েছিল জিজ্ঞাসাবাদ। শুক্রবার দুপুর 2টোর পর অতীনের উত্তর কলকাতার বাড়িতে পৌঁছে গিয়েছিল সিবিআই 3টি গাড়ি, ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। আরজিকরে ধর্ষণ খুনের ঘটনার পর প্রকাশ্যে আসে আর্থিক দুর্নীতির বিষয়টি। অভিযোগ, হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ অর্থ নয়ছয় করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলাটি তদন্তও করছে সিবিআই। এই মামলায় গ্রেফতার করা হয়েছিল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এখনও তিনি জেলে। প্রথম থেকে আরজিকরের দুর্নীতি প্রসঙ্গে একাধিকবার অতীনের নাম এসেছে। সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। সূত্রের খবর, শুক্রবার জিজ্ঞাসাবাদ করা হবে বলে আগেই অতীনকে জানানো হয়েছিল সিবিআইয়ের তরফে। সেই অনুযায়ী দুপুরে কেন্দ্রীয় আধিকারিকেরা তার শ্যামবাজারের বাড়িতে যান। সিবিআইয়ের দলে রয়েছেন আর্থিক দুর্নীতি মামলার মূল তদন্তকারী অফিসার সহ সিবিআইয়ের উচ্চপদস্থ একাধিক আধিকারিক। কিছুদিন আগে শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতেও হানা দিয়েছিল সিবিআই। সেখানে যে আধিকারিক ছিলেন, অতীনের বাড়িতেও তিনি রয়েছেন। সন্দীপ সহ 5 জনের বিরুদ্ধে আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠন করেছে সিবিআই। আলিপুর আদালতে এই মামলা এখন বিচারাধীন। আরজিকরে 2024 সালের 9 আগস্ট মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সাজাও দেওয়া হয়েছে। কিন্তু পাশাপাশি আর্থিক দুর্নীতির মামলাটি এখনও চলছে। ধর্ষণ খুনের মামলায় বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে তদন্তও চালাচ্ছে সিবিআই। আরজিকরের ঘটনার পর শহর জুড়ে যখন প্রতিবাদের ঢল নেমেছিল, সেই সময় 14 আগস্ট রাত দখল কর্মসূচির মাঝে হাসপাতালে তাণ্ডব চালিয়েছিল একদল দুষ্কৃতী। ভাঙচুর করা হয়েছিল হাসপাতালে। সেই সময়েও অতীনের দিকে আঙুল তুলেছিল বিরোধীরা। সেই ভাঙচুরের ঘটনার তদন্তভার রয়েছে কলকাতা পুলিশের হাতে। হাই নিউজ নেটওয়ার্ক। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শনিবারই দাগিদের তালিকা প্রকাশ করবে এসএসসি। সুপ্রিম কোর্টের বিচারপতি দাগিদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন। সেই মতো শুক্রবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, শনিবারই দাগিদের তালিকা প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শনিবারই দাগিদের তালিকা প্রকাশ করবে এসএসসি। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ দাগিদের তালিকা প্রকাশ করার নির্দেশ দেয়। সেই অনুযায়ী শুক্রবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, শনিবারই দাগিদের তালিকা প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টের কলমের এক আঁচড়ে চাকরি চলে যায় অন্তত 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর। বাতিল হয়ে যায় 2016 সালের গোটা প্যানেল। এসএসসি সুপ্রিম কোর্টকে নির্দেশ দেয়, আগামী ডিসেম্বরের মধ্যে আবারও পরীক্ষা নিতে হবে। সেই অনুযায়ী পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আগামী 7 এবং 14 সেপ্টেম্বর পরীক্ষা। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়াও শেষ। তবে যোগ্যদের দাবি, একজন অযোগ্যকেও এসএসসি পরীক্ষায় বসার সুযোগ দেওয়া যাবে না। এই দাবিতেই বৃহস্পতিবার যেন শিলমোহর দেয় সুপ্রিম কোর্ট।
দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ দেয় আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, শনিবারই দাগিদের তালিকা প্রকাশ করা হবে। তিনি নিশ্চিত করেন, কোনো দাগি প্রার্থী আবেদন করলেও তিনি অ্যাডমিট পাননি। একজনও দাগি প্রার্থী পরীক্ষায় যাতে বসতে না পারেন তা নিশ্চিত করার নির্দেশ দেয় বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। এদিন আদালতে যোগ্য প্রার্থীরা দাবি করেন, যদি দাগিদের চিহ্নিত করাই হয় তবে আর কেন তাদের পরীক্ষা দিতে হবে? তবে সে দাবি এদিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানায়, পরীক্ষা দিতেই হবে। তার মাধ্যমে সফল প্রার্থীরা ফের নিয়োগের সুযোগ পাবেন বলেই জানায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। তাতে অবশ্য ফের হতাশ চাকরিহীনরা, কারণ শুরু থেকে পুনরায় পরীক্ষায় বসার বিরোধী তারা। কোনোভাবেই পরীক্ষা দিতে রাজি নন, সে কারণে বহু যোগ্য চাকরিহীন ফর্ম ফিল আপও করেননি। সুতরাং এখনও অনিশ্চিত তাদের ভাগ্য। হাই নিউজ নেটওয়ার্ক। শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা খারিজ। ৮ বছর ধরে আলিপুর আদালতে মামলা চলার পরে শুক্রবার তা খারিজ করে দিলেন বিচারক। স্ত্রী রত্না পাল্টা শোভনের সঙ্গে একত্র বাসের আর্জি জানিয়েছিলেন আদালতে, তাও খারিজ করে দিয়েছেন বিচারক। শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা খারিজ। ৮ বছর ধরে আলিপুর আদালতে মামলা চলার পরে শুক্রবার তা খারিজ করে দিলেন বিচারক। স্ত্রী রত্না পাল্টা শোভনের সঙ্গে একত্র বাসের আর্জি জানিয়েছিলেন আদালতে, তাও খারিজ করে দিয়েছেন বিচারক। অর্থাৎ শোভন বিবাহ বিচ্ছিন্ন হলেন না, আবার রত্নাও তার স্বামীর সঙ্গে একত্র বাসের সুযোগ পেলেন না। ফলে শোভনের জীবনে স্থিতাবস্থা বজায় রইল। তিনি বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেমন থাকেন তেমনই থাকতে পারবেন, তবে রত্নার নাম থাকবে শোভনের আইনত স্ত্রী হিসেবেই। আদালতের রায়কে নিজের জয় হিসেবেই দেখছেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না। কোর্ট চত্বরে দাঁড়িয়ে রত্না বলেন, ৮ বছর ধরে যে লড়াই করেছিলাম তার জয় হলো। পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের অনেক সময় ক্ষমতার কাছে হেরে যেতে হয়। আমি সব নারীর হয়ে সেই জয় পেয়েছি। রত্না এই জয়কে ব্যক্তিগত পরিষদ থেকে সামাজিক বৃত্তে এনে ফেলেছেন। রায় ঘোষণার পর অবশ্য শোভনের এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রায়ের পরে খুশি শোভন রত্নার পুত্র ঋষি চট্টোপাধ্যায়ও। তিনিও মায়ের জয়কে বাংলা তথা গোটা দেশের নিপীড়িত মহিলাদের জয় হিসেবেই তুলে ধরতে চেয়েছেন। বাবার উদ্দেশ্যে ঋষি বলেন, বাবা তুমি ফিরে এসো, এখনো দেরি হয়ে যায়নি, আমরা সবটা ঠিক করে নেব। শোভন রত্নার বিবাহ বিচ্ছেদের মামলা গত ৮ বছরের নানা বাঁক পেরিয়েছে। আদালতে শুনানি থাকলে শোভনের সঙ্গে যেতেন বৈশাখীও। দুজনকেই দেখা যেত রং মিলিয়ে পোশাক পরেছেন, আবার রত্না যেতেন তার ঘনিষ্ঠদের সঙ্গে নিয়ে। শোভনের তরফে একবার এমন অভিযোগ তোলা হয়েছিল, রত্না বেহালার কুখ্যাত দুষ্কৃতীদের এনে হুমকি দিয়েছেন তাকে। পাল্টা রত্না বলেছিলেন, পাগলেও এই কথা বিশ্বাস করবে না। শোভন রত্নার বিবাহ বিচ্ছেদের মামলায় শোভনের হয়ে শেষ পর্বে সওয়াল করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। হাইকোর্ট পর্যন্ত গিয়েছিলেন সেই মামলা, পরে তা ফিরে আসে নিম্ন আদালতে। শেষ পর্যন্ত বিবাহ বন্ধন থেকে মুক্ত হতে পারলেন না মন্ত্রিসভা ছেড়ে গোলপার্কে চলে যাওয়া শোভন চট্টোপাধ্যায়। রায়ের পরে রত্না ফিরেছেন পর্ণশ্রীর বাড়িতে। হাই নিউজ নেটওয়ার্ক। শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা খারিজ। ৮ বছর ধরে আলিপুর আদালতে মামলা চলার পরে শুক্রবার তা খারিজ করে দিলেন বিচারক। স্ত্রী রত্না পাল্টা শোভনের সঙ্গে একত্র বাসের আর্জি জানিয়েছিলেন আদালতে, তাও খারিজ করে দিয়েছেন বিচারক। শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা খারিজ। ৮ বছর ধরে আলিপুর আদালতে মামলা চলার পরে শুক্রবার তা খারিজ করে দিলেন বিচারক। স্ত্রী রত্না পাল্টা শোভনের সঙ্গে একত্র বাসের আর্জি জানিয়েছিলেন আদালতে, তাও খারিজ করে দিয়েছেন বিচারক। অর্থাৎ শোভন বিবাহ বিচ্ছিন্ন হলেন না, আবার রত্নাও তার স্বামীর সঙ্গে একত্র বাসের সুযোগ পেলেন না। ফলে শোভনের জীবনে স্থিতাবস্থা বজায় রইল। তিনি বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেমন থাকেন তেমনই থাকতে পারবেন, তবে রত্নার নাম থাকবে শোভনের আইনত স্ত্রী হিসেবেই। আদালতের রায়কে নিজের জয় হিসেবেই দেখছেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না। কোর্ট চত্বরে দাঁড়িয়ে রত্না বলেন, ৮ বছর ধরে যে লড়াই করেছিলাম তার জয় হলো। পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের অনেক সময় ক্ষমতার কাছে হেরে যেতে হয়। আমি সব নারীর হয়ে সেই জয় পেয়েছি। রত্না এই জয়কে ব্যক্তিগত পরিষদ থেকে সামাজিক বৃত্তে এনে ফেলেছেন। রায় ঘোষণার পর অবশ্য শোভনের এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রায়ের পরে খুশি শোভন রত্নার পুত্র ঋষি চট্টোপাধ্যায়ও।
তিনিও মায়ের জয়কে বাংলা তথা গোটা দেশের নিপীড়িত মহিলাদের জয় হিসেবেই তুলে ধরতে চেয়েছেন। বাবার উদ্দেশ্যে ঋষি বলেন, বাবা তুমি ফিরে এসো, এখনো দেরি হয়ে যায়নি, আমরা সবটা ঠিক করে নেব। শোভন রত্নার বিবাহ বিচ্ছেদের মামলা গত 8 বছরে নানা বাঁক পেরিয়েছে। আদালতে শুনানি থাকলে শোভনের সঙ্গে যেতেন বৈশাখীও। দুজনকেই দেখা যেত রং মিলিয়ে পোশাক পরেছেন, আবার রত্না যেতেন তার ঘনিষ্ঠদের সঙ্গে নিয়ে। শোভনের তরফে একবার এমন অভিযোগ তোলা হয়েছিল, রত্না বেহালার কুখ্যাত দুষ্কৃতীদের এনে হুমকি দিয়েছেন তাকে। পাল্টা রত্না বলেছিলেন, পাগলেও এই কথা বিশ্বাস করবে না। শোভন রত্নার বিবাহ বিচ্ছেদের মামলায় শোভনের হয়ে শেষ পর্বে সওয়াল করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। হাইকোর্ট পর্যন্ত গিয়েছিলেন সেই মামলা, পরে তা ফিরে আসে নিম্ন আদালতে। শেষ পর্যন্ত বিবাহ বন্ধন থেকে মুক্ত হতে পারলেন না মন্ত্রিসভা ছেড়ে গোলপার্কে চলে যাওয়া শোভন চট্টোপাধ্যায়। রায়ের পরে রত্না ফিরেছেন পর্ণশ্রীর বাড়িতে। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।